রহমানির রহিম। সকল নবম এবং দশম শ্রেণীকে স্বাগতম আজকে অনলাইন ক্লাস 2 তে। তো আমরা আজকে আলোচনার বিষয়বস্তু হলো যে উচ্চতর গণিত, আমাদের পাঠ্য বই উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের 8.3 এর আলোচনা। তো এই 8.3 এর যে আলোচনাটা করতে যাচ্ছে সেটার বেসিক কিছু আলোচনা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। যারা ওই ক্লাসটা পাও নাই তারা ওই ক্লাসটা আগে দেখে নেবা, তারপর এই ক্লাসটাতে দেখবা আর কি, তাহলে এই ক্লাসটা ভালো করে বুঝতে পারবা। তাহলে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, আমরা কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। দেখে অঙ্ক করতে করতে কতক্ষণ পর্যন্ত অঙ্কগুলা করতে পারি, তো ওই সময় ধরে তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল দেবা আর কি। তো সেক্ষেত্রে আমি প্রথম যে অঙ্কটা উঠেছি সেটা 7 নম্বর যে অঙ্কটা, গত ক্লাসে আমি এরকম একটা অঙ্কের আলোচনা করছিলাম, তবু আমি আজকে আবার ওই অঙ্কটা আলোচনা করব। তো আমি এটা 3টা নিয়ম দেখাবো তোমাদেরকে, তোমার কাছে যেইটা সোজা লাগে তুমি ওইটা আগে করতে পারো। তা আমি যেটা সবসময় করি আর কি, সেটা আগে আমি করি, তারপরে আমরা এটার বেসিক কিছু নিয়ম আগে শিখাবো। তো সেক্ষেত্রে দেখো 10 = -23π/6 লেখা আছে, আমাকে বলা হলো যে এটার ভ্যালুয়েবল মান বের করো। তাহলে 10 লেখার কিছু একটা লিখছো, ওরা কিছু লিখছে। এখন 10 লেখা যদি এটা লেখে তাহলে সেটাতে 10 এর জায়গায় কিন্তু 1 লাখও হতে পারে। তো তার মান কিন্তু আছে, আমি গত ক্লাসে বলছিলাম এটা। তখন আমরা শুধু সাধারণত জানি কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই পাঁচটার মান ছাড়া কিন্তু আমরা কোনোটার মানই বের করতে পারি না। তাহলে যেহেতু বের করতে পারি না, তার মানে আমাকে এই মানটা কিন্তু বের করে দেখাইতে হবে যে আমি কিভাবে বের করব। তাহলে আমরা কিভাবে বের করি দেখি, একটু চেষ্টা করে দেখি। তাহলে 10 এর সামনে কি আছে? মাইনাস আছে। তো আমি 6টা সূত্র একদম লাস্টের গত ক্লাসের আলোচনাতে রেখেছিলাম যে কোনো কিছুর সামনে যখন মাইনাস থাকে তখন সেটা মাইনাস সাইন থিটা হয়ে যায়। এরকম 6টা লিখছিলাম, ঠিক না? তো 6টা লেখার পর দুজনের ক্ষেত্রে আলাদা কেন হয় সেটাও বলছিলাম। তো ওই কথা থেকে আমরা প্রথমে এই লাইনটাকে করব যে মাইনাস আছে 10 23π/6, এটা কিন্তু লেখা যায়, লিখলাম এটা। এখন তারপরে দেখো আমরা কি করতে পারি, মাইনাসের জায়গায় মাইনাস, 10 এর জায়গায় 10 আছে, 23π আছে, 180 আছে, এটাকে 6 দ্বারা ভাগ করলাম ভাগ, কারণ আমরা জানি পাই এর মান কত, 180। তো এটাকে ভাগ করলে কত হবে? অবশ্যই 30 হবে, 30 লিখলাম, মাইনাস 10 আছে। এটাকে যদি আমরা গুণ দেই তাহলে এটা 690 হবে। তোমরা ক্যালকুলেটর হিসাব করবা, তো 690 দেখবা হয়ে যাবে। আচ্ছা, এখন এই 690 এর ক্যালকুলেশন করতে যে আমি বলছিলাম যে আমাদের কাছে কয় টাকা আছে জানি, মানে আমাদের কোয়ার্টারের যেটা হিসাব সেটার ভিতরে আমাদের একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে হলে 90 টাকা লাগে। তার মানে আমরা প্রত্যেকবার যেটাই পাবো, এখানে যাই দেওয়া থাকুক ক্যালকুলেশন করলে এরকম কিন্তু একটা সংখ্যা বের হবে, সংখ্যা অবশ্যই বের হবে। যে সংখ্যাটি বের হোক ওই সংখ্যাটা আমরা কি দিয়ে ভাগ করব? 90 দিয়ে। কেন 90 দিয়ে? কারণ আমরা প্রতিটা ঘর যেতে হলে কিন্তু আমাদেরকে 90 টাকা করে লাগবে, এই কারণেই কিন্তু আমরা 90 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি এটাকে 90 দিয়ে ভাগ করি, আমরা এখানে একটু করে রাখি, তো 90 দিয়ে ভাগ করলে 690 ভাগ যদি তুমি 90 দিয়ে করো তাহলে এটা 7.66 আসে। কত আসে? 7.66। এখন তুমি বলবা যে ভাই 7.66, তাহলে আমি কত ধরবো? 7 ধরবো নাকি 8 ধরবো? তোমার কাছে যেটা ভালো লাগে সেটা ধরতে পারো। তুমি 7 ধরলে হবে, 8 ধরলে হবে, তবে তুমি 9 ধরতে পারবে না। কারণ 7.6 এক হলে 7ও বোঝায় আর না হলে 8ও বোঝায়, কিন্তু এটা 8 এর ঘরে, তবে 8ও লিখলে ভালো হয়, আবার 7 লিখলেও সমস্যা নেই, যেটা লেখো সেটা দিয়ে অঙ্ক হবে। তবে আমি দুইটা দিয়ে দেখা দিতেছি। তো আমরা যদি 7 দিয়ে ধরে নিলাম যে এটাকে ভাগ করলে 7.6, এখন 7.6 তো লেখা যাবে না, কারণ পূর্ণ সংখ্যা লাগবে। কারণ আমার ঘরের হিসাব কি? পূর্ণ সংখ্যার হিসাব। কারণ 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে কি কোনোভাবে দশমিকের ঘরের হিসাব ছিল? কোনোভাবে ছিল না। তাহলে আমরা হিসাব করবো পূর্ণ সংখ্যা দিয়ে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা 7, তাহলে 7 করলে কি হয়? 7 × 90। তাহলে 7 নং কত? 63। তার মানে কত হয়েছে? 630। 630 যদি হয়ে থাকে তাহলে আমার এখানে কত আছে? মানে আমার 630 টাকা হয়েছে মাত্র। তাহলে আরো কিছু খুচরা টাকা রয়ে গেছে, মানে আরো কত ডিগ্রি রয়ে গেছে? 60 ডিগ্রি রয়ে গেছে। তাহলে আমরা 60 ডিগ্রি চাপ দেব, দিলাম 7। এবার দেখো মাইনাস আছে, আমরা 7 ঘর ঘুরাবো। কয় ঘর ঘুরাবো? 7 ঘর। তাহলে 7 ঘর যদি ঘুরাই, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। আমরা এই দাগের বরাবর আছি। এখন এখানে দাগের বরাবর থাকার পর কি আছে? একটা প্লাস চিহ্ন আছে। প্লাস থাকা মানে কি? সামনের ঘর ডাউন না পেছনের ঘরে আসা? আমরা সবাই জানি, কারণ আমাদের কাছে আরো কিছু টাকা রয়েছে, তার মানে আমরা সামনের ঘরে চলে যাব।
তো সামনে ঘরে চলে গেলে এখানে কি 10 ধনাত্মক না ঋণাত্মক আমাকে সেটা ভাবতে হবে আগে, কারণ আমি বলে রাখছি আগে চিহ্নের চিন্তা করতে হবে, তারপরে এটা পরিবর্তন হবে না পরিবর্তন হবে সেটা পরের গল্প। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ঘরে 10টা অবস্থান। এখন এই ঘরে যদি 10 অবস্থান করে এই ঘরে কি 10 ধনাত্মক? অবশ্যই না, কারণ হলো যে এই ঘরে 10 কি অবশ্যই ঋণাত্মক। তাহলে ঋণাত্মক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখো এই সামনেটা চিহ্ন আসবে, এখানে একটা মাইনাস ওই সামনে একটা মাইনাস, মাইনাস মাইনাসের গুণ দিলে কি জানি হয়? অবশ্যই প্লাস হয়, তার মানে 10 পজিটিভ হয়ে যাবে। এখন আর একটু চিন্তা করতে হবে 10 কি লেখা যাবে? এখন দেখো 7 কি জোড় না বেজোড় রাশি? আমরা সবাই অবগত আছি 7 কি রাশি? একটা বেজোড় রাশি। তাহলে 10 পরিবর্তন হয়ে যায় কি হবে জানি? কট হবে। আমরা কিন্তু এটা জানতেই পারি। তারপরে কি আছে? এখানে যে মানটা দেওয়া থাকে আমরা সেটা বসায় দেই, ঠিক না? বসা দেওয়ার পর কি পেলাম? cot 60 ডিগ্রি। তো cot 60 ডিগ্রির মান জানি কত? 1/√3। তোমার যদি ভুল হয়ে থাকে তোমরা মিলাই নিও আর কি। তাহলে আমরা cot 60 ডিগ্রির মান কত পেয়েছিলাম? 1/√3। এখন তোমাদের কাছে কোশ্চেন থাকতে পারে ভাই আপনি 7 দিয়ে করাতে এটা উত্তর হয়েছে, কারণ 8 দিয়ে করলে কি একই উত্তর হবে? সেম আমি এখানে একটু নোটে করি, দেখো। তাহলে মাইনাস আছে 10 আছে, আমি ধরে নিলাম যে এটা ভাগ করলে যেহেতু 7.66 আছে আমি ধরে নিলাম যে এটা 8। কত ঢুকছি? 8। 9 6 এগুলো ধরা যাবে না, যেটা ভাগ করার পর ওই ঘরেরটা বা তার আগের ঘরটা ধরা যায়। তাহলে 7 ধরা গেলে 8 × 90 লিখলাম। তাহলে 8 নং কত? 8 নং 72। 8 নং 72 মানে কি 720 টাকা। আমার কাছে আছে কত টাকা? 690। তখন আমি কি করছি? বেশি টাকা লিখে ফেলছি। কত টাকা বেশি লিখছি? -30 টাকা। তাহলে আমি এটাকে বিয়োগ করে দিলাম, করলাম এটা, কারণ 8 বার ঘোরার পর এটাকে 30 ডিগ্রি বিয়োগ করলে আবার 690 চলে আসে। ওকে, এবার 8 ঘর যদি ঘুরাই তাহলে সেক্ষেত্রে কত ঘর ঘুরাবো? 8 ঘর। 4 ঘর 8 ঘর এখানে আসবে। আসার পরে এবার খেয়াল করবে তুমি দাগে বরাবর আছো, কি আছে চিহ্ন? মাইনাস আছে, তার মানে তোমার থেকে কি হয়ে গেছে? কমে গেছে। কমে যাইলে কি হয়? অবশ্যই পিছনের ঘর টাচ করে। এই ঘরে কি 10 ধনাত্মক না ঋণাত্মক? আমরা সবাই জানি এই ঘরে 10 ঋণাত্মক। ওই ঋণাত্মক আর এই ঋণাত্মক দুজন ঋণাত্মক গুণ করলে কি জানি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। এবার দেখো 8 কি জোড় না বেজোড়? অবশ্যই জোড় রাশি। তাহলে জোড় হলে কি পরিবর্তন হয় কোনোভাবে? কোনোভাবেই না। তাহলে 10 এর জায়গায় 10 থাকবে আর 30 ডিগ্রির জায়গায় 30 ডিগ্রি থাকবে। 10 30 ডিগ্রির মান কত? 1/√3। আমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 10 30 ডিগ্রির মান 1/√3 না, এগুলো সাধারণত cot 60 মনে হয় √3 হবে, 10 30 ডিগ্রি মনে হয় √3 হবে। তোমরা মিলাই নিও আর কি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের 7 নম্বর যে অঙ্কটা আছে সেটা দুইটা নিয়ম আমরা কমপ্লিট করলাম। এখন আরেকটা নিয়ম করা যায় যদি তোমরা মানে তাড়াতাড়ি করতে চাও, এক্সপার্ট হয়ে যাও। পরবর্তীতে কিন্তু আমি এটা নিয়ে কথা বলবো। এটা দিয়ে এখানে করা যায়। ধরো এই লাইনটা নিয়ে আমি শুরু করলাম, আরেকটা নিয়ম ট্রাই করা যায়। মাইনাস আছে 10 আছে 23π/6, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা করবা। এখন দেখো আমরা সবাই অবগত আছি 0 ডিগ্রিকে কি বলে? কিছুই বলে না। 30 ডিগ্রিকে কিন্তু একটা কিছু বলে হায়ার ম্যাথে। কিভাবে বলে? π/6 এটা কিন্তু বলে। আবার 45 কে বলা হয় π/4, আর 60 ডিগ্রিকে বলা হয় π/3। এখানে কিন্তু সবসময় এই কাজগুলোই করা হবে। প্রায় দেখবা π/6 নিয়ে কাজ করা হয়, π/4 নিয়ে কাজ করা হয়, π/3 নিয়ে কাজ করা হয়। সব সময় অঙ্কগুলোর ভিতরে এরকম থাকবে। এখন কোন অঙ্কে যদি দেখো নিচের সংখ্যাটা এরকম মিলে যায় 6 4 3 এরকম মিলে যায়, তখন কিন্তু একটা নিয়মে করা যায়। আর যদি না মিলে তাহলে কিন্তু করা যাবে না, কারণ 6 4 3 থাকলেই কিন্তু আমরা এই নিয়মটা ট্রাই করতে পারবো। তাহলে কিভাবে ট্রাই করব? দেখো 10 আছে, আমি 5/6 বসালাম, কারণ এখানে 5 কি আছে? 6 আছে, আমি বসালাম। এখন এখানে কত লিখলে এটা কি হয়? মানে 23π মিলে কত লিখলে? আমি যদি এটাকে 4π মাইনাস লিখি, তুমি তো দেখো জিনিসটা কিন্তু হয়ে যায়। আর তুমি বলবো যে ভাই আপনি এটা কেন লিখছেন? কারণ হলো যে 10 লিখে কিন্তু এই লাইনটাই কিন্তু আমার লাস্ট লাইনে আসবে, এখানে যেটা থাকবে, ঠিক না? তো যে বলে রাখছে যে আমার মূল কাজ কি? 0 30 45 60 90। তুমি দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু লাস্টে এই জিনিসটাই আসে, 60 বা 30 এরকমই কিন্তু কিছু আসে। এরকম যদি না আসে তাহলে তার মান কিন্তু বের করা পসিবল না। কথা বুঝছো? তো সেক্ষেত্রে দেখো আমি এই কারণে কিন্তু এখানে π/6 লিখছি। π/6 মানে কত? π/6 মানে 30। আমি কিন্তু ভ্যালুয়েবল মানটা লিখতে পারবো। আচ্ছা, এখন দেখো 4π কত পাই? 4π। 4π ক্যালকুলেশন কি? 4π ক্যালকুলেশন আমরা সবাই জানি, কারণ 4π এর যদি আমরা একটু হিসাব করি 4 × 180 4 ×
180 রে 2 × 90 লেখা যায়, তাহলে 4 দুগুণে 8, তার মানে 8 বার ঘুরবে। কয়বার ঘুরবে? 8 বার। তাহলে আমি যদি 8 বার ঘুরাই, 8 বার ঘুরাইলে এখানে আসে, এটা কি মাইনাস পিছনের ঘর টাচ করবে, অবশ্যই পিছনের ঘর টাচ করবে। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস, পিছনের ঘর টাচ করলে এখানে কি 10 ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই ঋণাত্মক। তাহলে 10 যোগ করলে কি হবে? পজিটিভ হবে। 10 এর জায়গায় 10 লিখলাম, এইখানে যেটা থাকে থিটা ওইটাই চলে আসে। আমি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম তোমাকে। তাহলে 10 কত ডিগ্রি বের করলাম? 30। 5/6 মানে তো 30। 10 30 ডিগ্রি মান জানি কত? 1/√3 মনে হয়। তোমরা একটু এটাকে কনফিউশন দূর করে নিও। 1/√3 10 30 ডিগ্রি 1/√3, আগেরটাই ঠিক ছিল, 1/√3 হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 10 30 ডিগ্রি ভ্যালুয়েবল কত? 1/√3। তাহলে আমাদের অঙ্কের উত্তরটা হয়ে গেল। তাহলে আমাদের মনে হয় এই 7 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা থাকার কথা না। তোমাদের যদি 7 নম্বরে কোনো সমস্যা থাকে আমাকে দেখাও। তোমাদের কাজ হলো 7 নম্বরের সবগুলো অঙ্ক করা, কোনোটা অঙ্ক কিছু রাখবা না, কারণ এগুলো এই অধ্যায়টা আসলে এমন একটা অধ্যায় যেটাতে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে সেক্ষেত্রে এই অধ্যায়টা কোনোভাবে পারবা না। আমি আবার বলে রাখি, এটা প্র্যাকটিসের একটা অধ্যায়, অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা অনেকে এটাকে খুব ইজিলি ভাবে নাও, কিন্তু আসলে এটা খুব ইজি না, এটা খুবই কঠিন একটা অধ্যায়। এই যে এখন আমি যে অঙ্কগুলো করবো এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক নয়, কিন্তু সবচেয়ে কঠিন অঙ্ক। মানে এগুলা কোনোদিনও পরীক্ষা আসবে না, তবে করলে ভালো। কোন সময় যদি পরীক্ষা চলে আসে তখন কিন্তু আমাদের যেতে পারবো না। এই কারণে আসলে আমি এই অঙ্কগুলো মনে করছিলাম যে আলোচনা করব না, আমি যেগুলো পরীক্ষা আসে ওগুলো আলোচনা করব, কিন্তু সেগুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করতে হবে। এই ক্লাসে আমরা একটু কঠিন কিছু আলোচনা করি, যেহেতু এটা 16 ছিল, কঠিন কিছু আলোচনা করি আমরা সিরিয়াল বাইরে যাই আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি পরবর্তী অঙ্কটাতে যাই, তবে যদি এটা না বুঝো আমাকে অবশ্যই জানাবো। এরপরের যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে শুধু একটা লাইনের সমস্যা, শুধু একটা লাইন যদি ভালো করে বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে পারবা। এখন সেই অঙ্কগুলো করতে গেলে কম না হলে তোমাকে 10 বারের মতো করতে হবে একটা অঙ্ক, তাহলে তুমি অঙ্কটার মূল কাহিনী বুঝতে পারবা। তার আগে এই অঙ্কের কাহিনী বোঝা এত সহজ না, কারণ আমি করতে গেলে অঙ্কগুলো আটকে যায়। এখন দেখবা আমি আটকে যাবো, কারণ আমি এই পর্যন্ত কম না হলে এটা 50 বার করছি। আচ্ছা, এবার দেখো আমরা যদি অঙ্কগুলো একটু ট্রাই করি। একটা অঙ্ক আছে, তো তোমরা একটু ফেজ করো। আমি সব দুইটা নিয়ম বলে রাখি, যে যেগুলো একই নিয়মে, আমি এরকম লিখে রাখছি যে যেগুলো একই নিয়মে সেগুলা। তো এখানে দুইটা অঙ্ক নিয়ম আছে, 8 এবং 9। 8 লেখা আছে প্রমাণ করো, আর 9 লেখা আছে মান নির্ণয় করো। তোমরা বই খুলে দেখবা আর কি। তাহলে 8 এর যে অঙ্কগুলো আছে, 8 এর সাথে 9 এর একটা অঙ্কের মিল আছে। 8 এর ক যেরকম অঙ্ক, 9 এর ক একই অঙ্ক। দাগ দিয়ে রাখো, মানে গোল করে রাখো যে দুইটা একই রকম অঙ্ক, তাহলে একটা শিখলে একটা শিখা হয়ে যাবে। তো আমি একটা করব, তোমরা করবে একটা। তো সেক্ষেত্রে 8 এর কতে যদি আমরা উঠাই, তাহলে cos 70π/10 আছে, প্লাস আছে cos 30π আছে 10, প্লাস আছে cos 9π/10 আছে, প্লাস আছে cos π/10। এটা প্রমাণ করতে বলছে যে এই টার্মের অঙ্কে হাইস্ট অ্যানসার তোমার হাইস্ট 3টা হয়। মানে এখানে যে 8 আর 9 যে অঙ্কগুলো আছে এগুলো অ্যানসার এক হলে 0 হবে, না হলে 1 হবে, না হলে 2 হবে। এই তিনটা যে কোনো একটা হবে। তো আমরা এটা বলছে যে এটা অ্যানসারটা বলছে যে 0 প্রুফ করতে, 0 প্রমাণ করতে। তাহলে আমরা কি করতে পারবো কিনা সেটা নিয়ে কথা। অঙ্কটার দিকে ভালো করে তাকাবা। এই অঙ্কগুলো সাধারণত 4টা রাশি থাকে সব সময়, 4টা রাশি, মানে জোড়ায় জোড়ায় রাশি। কেন জোড়া না থাকলে হবে না, অঙ্ক জোড়ায় থাকতেই হবে। যদি কোনো সময় দেখো 5টা রাশি, ওখান থেকে একটা বাদ যাবে না, 4টা রাশি থাকবে। প্রত্যেকটা অঙ্কে 4টা রাশি পাওয়া যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে 4টা রাশি পাইলাম, ঠিক আছে? 4টা রাশি পাওয়া আমাকে বলছে এটা প্রুফ করতে 0। এখন দেখো 0 কখন হয়? যখন দুইটা যোগ বা বিয়োগ আকারে থাকে, যোগ আকারে আছে। এখন 0 কখন হবে? 0 কখন হবে? তখন হবে যে এরকম, ধরো 2 আছে, -2টা বিয়োগ করলে 0 হয়, মানে সব বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে কিন্তু 0 হয়ে যায়। তার মানে এখানে ক্যালকুলেশন করলে কিন্তু 0 হবে। এখন যারা খুব আপডেট যে এমসিকিউ তে আসবে, তারা এই পুরোটা ক্যালকুলেটর উঠে দিলে হয়ে যাবে অ্যানসার 0 শো। ক্যালকুলেটরে কিন্তু এগুলো সবগুলো উঠানো যায়। তাহলে আমাদের শিক্ষার কি দরকার? এগুলো তো আমাদের সৃজনশীল কোনো সময় কোনো কোশ্চেনে আসে না, কিন্তু এমনি পরীক্ষা, এমনি এমসিকিউ তে কোনো সময় আসতে পারে। তুমি বলো যে তাহলে শিক্ষার দরকার কি, আমরা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর সাহায্যে করে দেবো না। কারণ হচ্ছে তোমার কাছে অন্য কেউ আসলো কিন্তু শিখতে চাইবে যে এটা কেমনে করছে, এখন তখন তো আর বলবো না যে আমাকে শেখানো হয়নি। এই কারণে আসলে শেখানোর উদ্দেশ্য। তো আমরা যদি এটাকে আসি লেফট হ্যান্ড সাইড থেকে, যদি শুরু করি লেফট হ্যান্ড সাইড, একটু খেয়াল করবা, একটু ভালো করে দেখাবা। এই অঙ্কগুলো কি আগের অঙ্ক?
অবশ্যই না। আমি আগেরবার বলে রাখছি যে 643 এরকম কিছু একটা হলে কিন্তু আমরা কিন্তু এগুলোকে খুবই তাড়াতাড়ি সোজাভাবে করতে পারতাম। আর তুমি বলে যে ভাই তো ওরা না হয়েছে তো কি হয়েছে, আমরা কি এগুলাকে আগের মতো করতে পারবো না? ওই যে পায়ের মানে 180 বসে আগের যে অঙ্কটা 180 বসে ভাগ টাক দেওয়া করতাম, একটু দেখিনি যে আসলে করা যায় কিনা। দেখো 17 পাইকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে এটা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা 306 ডিগ্রি চলে আসে। কত আসে? 306। তো 306 ডিগ্রি হচ্ছে তোমার কাছে কয় টাকা আছে? 306 টাকা আছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কত টাকা করে ভাগ করতে হবে? 90 টাকা করে। তো আমি ভাগ করে দেখছি, ধরো 3 × 90 তার মানে 270 ডিগ্রি। কত ডিগ্রি? 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি হলে তার সাথে আরো কত ডিগ্রি যোগ করতে হবে জানি? 36 ডিগ্রি। এখন 36 ডিগ্রি যদি যোগ করে আমরা কি 36 ডিগ্রির মান জানি? আমি কিন্তু এইটুকু ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু 36 ডিগ্রির মান কি আমি জানি? আমি যদি এখানে লিখি, ধরো cos আছে, 3 ঘর ঘোরাবো, 3 ঘর ঘুরলো, যাই হোক সামথিং কিছু, 3 ঘর ঘোরার সামনের ঘর টাচ করলো, যেহেতু পজিটিভ আছে তাহলে cos হয়ে sin হবে sin 36। sin 36 এর মান কি আছে? কারণ আমরা শিখছি যে একান্ত আমি এই পাঁচটা ছাড়া আমি কিন্তু কোনো ভ্যালুয়েবল মান লিখতে পারবো না। এই পাঁচটা ছাড়া আমি কিছু লিখতে পারবো না। এখন কি আছে? 36। ক্যালকুলেটর সাহায্যে কিন্তু এর ভ্যালুয়েবল মান বের করা যায়। আমরা ছিলাম যে ওই যে 306 ডিগ্রি আলোচনায়, তো 306 ডিগ্রিকে আমরা করলাম 3 × 90 প্লাস কত? 36 ডিগ্রি। ক্যালকুলেশন করে আমি কিন্তু sin 36 ডিগ্রি পেলাম। এখন এই যে sin 36 পেলাম, এটা কি আমি মান জানি? ক্যালকুলেটরে জানি, কিন্তু ক্যালকুলেটর যে মান সেটা যদি আমি উত্তরে লিখি সেটা অ্যান্সার হবে না। তার মানে আমরা এইভাবে করতে পারবো না। আমার কথা বুঝছো? এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি মানে 3 নিছেন কেন? 4 নেন। তো 4 নিলে কি হয়? 4 নেন কত? 360। 360 থেকে এটা ভাগ করলে হবে 54। তখন কি বের হয়? 54 ডিগ্রি। তখনও হয় না। তখনই আমরা কি নিয়মে অ্যাপ্লাই করব সেটাই আমাদের মূল বিষয়বস্তু। আচ্ছা, এই মূল বিষয়বস্তুতে যদি আমরা চলে যাই, আমরা অঙ্কে চলে যাই, তাহলে সেক্ষেত্রে এখানে কয়টা লেখা আছে? 4টা। এখানে এই যে লাইনটা আমি লিখবো সেই লাইনটা আসলে এই অঙ্কের মেইন লাইন। যে লাইনটা পারবা সে সব ওকে। শুধু এই লাইনটা একটা লাইন, অঙ্কের মূল একটাই লাইন। কিভাবে করবা? দেখো এখানে সবচেয়ে ছোট কি আছে? π/10। কি আছে? π/10। সবচেয়ে ছোট রাশি কিন্তু উনি, সবচেয়ে ছোট। তাহলে π/10 যদি উনি ছোট হয়, যেটার উপরে কোনো সংখ্যা থাকবে না তাকে নিয়ে কোনো কাজ নেই। তাকে নিয়ে কোনো কাজ নেই। যার উপরে সংখ্যা আছে তাকে নিয়ে এই কাজ। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো যে তোমাকে সবসময় এই কাজগুলো করতে হবে। π/π এর কাজ, 2π এর কাজ, 4π এর কাজ, π/2 এর কাজ। এই 4টা জিনিসের কাজ সবচেয়ে বেশি করতে হবে। তুমি দেখবা বারবার এটা নেওয়া হয়, বা এটা নেওয়া হয়, বা এটা নেওয়া হয়, এটা নেওয়া হয়। তুমি বলবা যে ভাইয়া কেন এগুলো নেওয়া হয়? অবশ্যই কাজ আছে। এখন দেখো এখানে এমন কিছু বসাতে হবে যেটা আমার এটার মতো মিলে। এমন কিছু বসাতে হবে, কি বসালে এটা মিলে সেটাই তোমার মেইন টপিক, যে কি বসানো যায়। বসাতে পারলে তুমি অঙ্কটা মিলাতে পারবা। এখন দেখো আমি যদি করতে চাই আমি কিভাবে করি? cos এর জায়গায় cos লিখলাম। আমি এটা জানি না যে কিভাবে করব, জায়গা রেখে দিলাম। cos এর জায়গায় cos হচ্ছে, এটার জায়গায় এটা রেখে দিলাম। বারবার বলি এখানে আসলে মিল রেখে করা, কারণ হলো যে এখানে 4টা রাশি আছে, দুজন দুজনের সাথে মিলবে, দুজন বাদ হয়ে যাবে। তো দেখো এবার যদি আমি এখানে চলে আসি, আমি চেষ্টা করবো যে cos আছে, cos π/10 আছে, যেহেতু এটাকে কিছু করা যায় না তাহলে ওইটা ঠিক, ওটার জায়গা ঠিক থাকুক। তাহলে আমি চাইবো যে এর মতো কাউকে ওর মতো করে নাও, মানে এর মতো এই তিনজনের ভিতরে তার মতো করে নাও, মানে জোড়ায় তৈরি করে নাও। এখন কিভাবে করবা সেটার জন্য তোমাকে কাজ করতে হবে, যেরকম যে π/10 আছে। এখন দেখো আমি এখানে যদি কিছুটা করি যে π/10 আছে π মাইনাস, তোমাকে একটু আগে বলছিলাম যে ভাই 4টা কাজ, 4টা জিনিসের কাজ বেশি। এখন দেখো বলবো যে ভাই আমি প্রথম থেকে জানবো কিভাবে যে এটা পাই লিখতে হবে, π/10 লিখতে হবে, আমি কিভাবে জানবো? তোমাকে আগে অঙ্কগুলো করতে হবে। যে অঙ্কগুলো আমি করাই সেগুলো তুমি খাতায় করবা, ভাই কেমন করছে সেটা। এখন তুমি যদি 5-10 বার করো তাহলে কিন্তু তুমি জিনিসটা বুঝতে পারবা যে এটা কিভাবে আসছে। প্রথম টপিকে কেউই বুঝবা না যে এটা কিভাবে আসছে। কিভাবে আসতো দেখো, এখানে 10 আছে, আমরা যদি এটাকে একটু লসাগু করি, 10 আছে, 10π থেকে π বিয়োগ করলে কত হয়? 9π। তার মানে 9π/10 মিলছে। এখন 9π/10 তুমি বলবা যে ভাই এখানে আপনি কেমনে π/10 লিখছেন? কারণ হচ্ছে এখানে বেসিক হলো যে এই টপিকটা। কারণ আমি বলছিলাম যে আমি কোন একজনের মতো মিলাই নেব। তাহলে কোন একজন সে কে? π/10 আছে, তার মানে থিটাটা কত? π/10।
আমি চাইবো যে থিটাটা এখানে পাই বাই 10 আনতে। ও যে মনে আছে না আমরা যখন বলছিলাম যে cos ডিগ্রি আছে 4 ইনটু 90 ডিগ্রি আছে প্লাস 60 ডিগ্রি, এখানে যেটা থাকে সেটাই কিন্তু থিটা আকারে বের হয়। লাস্টে এরকমই বের হয় cos 60 ডিগ্রি, তখন সেটাই কোণ থাকে। তার মানে থিটাকে মিল করতে হবে, কাকে? থিটাকে। তাহলে থিটাকে মিল করার জন্য আমি আন্দাজে এখানে পাই বাই 10 দিয়ে দিলাম, আন্দাজে আমি মনে রাখলাম যে এটা হবে পাই বাই 10 এর। এখন পাই বাই 10 যদি এনে হয়ে যায় তাহলে 10 পাই থেকে পাই বিয়োগ করলে কত হবে? 9 পাই হবে, কারণ এখানে চারটা থেকে যে কোনো একটা হবে। আর তুমি বলো যে ভাই সিরিয়াস আপনি ওটা মানলেন যে পাই বাই 10, তাহলে ইয়ানো আমি আন্দাজে পাই বাই 10 লিখে দিলাম, ইয়ানো পাই বাই 10 লিখে দিলাম। তাহলে পাই বাই 10 লিখলে যে হবে এমনও কোনো কথা নেই, আগে দেখতে হবে পাই বাই 10 লেখার পর এখানে কোন একটা সম্পর্ক বসালে এটা মিলে কিনা সেটা দেখতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই আমি 2 পাই বসাও, তো 2 পাই বসাও, 2 পাই বসালে ধর আমি 2 পাই বসালাম, একটু ভালো করে খেয়াল করবা। 2 পাই যদি বসাই প্লাস বসালে 10 পাই, 10 দুগুণে কত? 20, 20 টার পাই যোগ করলে কত হবে? 21 পাই। মিলে? মিলে না। আচ্ছা প্লাস দিলাম না, যদি মাইনাস দিলাম তাহলে 19 পাই হয়। মিলে কোনো ভাবে? মিলে না। সেটা থাক, এটা মিলে না। আচ্ছা এটার দিকে যদি তাকাই, এখানে যদি আমি পাই দিই, পাই দিলাম, পাই প্লাস দিলাম, 10 পাই আর পাই যোগ করলে কত হয়? 11 পাই। আবার 10 পাই থেকে পাই বিয়োগ করলে কত হয়? 9 পাই। কোনো ভাবে মিলে না। তাহলে সেক্ষেত্রে এখানে তো কিছু, এখানে কি সবসময় কি পাই বাই 10 হবে? এখন দেখো পাই বাই 10 পাই বাই 10 মিলে গেছে, তার মানে এই দুজনের সাথে জোড়া হয়ে গেছে, তার মানে এখানে কিন্তু কিছু একটা হবে, সেটা নতুন কিছু। এখন দেখো তুমি একটু খেয়াল করবা, 10 পাই থেকে পাই মিলে কত থাকে? 19 পাই। তাহলে 17 পাই বাই তাহলে আর কত দরকার? 2 পাই দরকার। তার মানে আমি যদি 3 পাই বিয়োগ করি তাহলে কিছু একটা কি মনে হবে? তাহলে আমরা একটু করে দেখি 3 পাই করলাম, তাহলে 10 দুগুণে কত? 20, 20 পাই থেকে 3 পাই গেলে কত থাকে? 17 পাই। আচ্ছা এখন এটা যদি থিটা যদি 10 3 পাই বাই 10 অন্য ভাবে করা যায়, যেভাবে পারো থিটাকে মিলাও, শুধু কাজ হলো থিটাকে মিলাও। তাহলে এখানে যদি 3 পাই বাই 10 হয় তাহলে এখানে কিন্তু এরকম কিছু একটা হবে, কারণ এটা যদি তুমি 3 পাই বাই 10 দাও তাহলে এখানে 3 পাই 10 দিতেই হবে, জোর হল পরে হল। তাহলে সেটা আমি এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলে এখানে তুমি কি বসালে 13 পাই মিলাও সেটা তোমার ব্যাপার, কি বসালে। তাহলে সেটা বসানোর জন্য আমার কাছে কি জিনিস আছে? 4টা জিনিস। এই 4টা জিনিসের আগে প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, 4টা জিনিস আছে। আমি যেটা দিয়ে মিলাতে পারি, তাহলে আমি যদি এবার মিলাতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এটা বসাতে পারি পাই প্লাস, তাহলে 10 পাই আর 3 পাই যোগ করলে কত হবে? 13 পাই। আমার ভুল হইতেছে না, কিন্তু তোমাদের ভুল হবে। তোমরা এটা চিন্তা করতে চাই আধা ঘন্টা লেগে যাবে, তো আধা ঘন্টা চিন্তা ছেড়ে তুমি আগে অঙ্কগুলো করো, তাহলে সেক্ষেত্রে অঙ্কটা বুঝতে পারবা। বুঝলে 5-6 বার করার পরে তুমি নিজে বুঝতে পারবে যে এখানে কি হবে। সবারই এটা সমস্যা ছিল, সব ক্লাসে। তোমাদের যে সমস্যা এমন না, সবারই সমস্যা ছিল এটাতে, কেউ এটাতে মানে প্রথম পারে না আর কি। যারা এই অঙ্কটা এই লাইনটা করতে পারছো, আমরা যদি পরবর্তী লাইনটা চলে আসি, পরবর্তী লাইনটা আমরা এতক্ষণ করে শিখছিলাম এটা নিয়ে। পরবর্তী ক্যালকুলেশন গুলো আমরা মান নির্ণয়ের যে অঙ্কগুলো করছিলাম ওগুলোর মধ্যে আর কি। তো 2 পাই এর ক্যালকুলেশন করতে বলছে, 2 পাই। তাহলে 2 পাই বলতে কি বোঝায়? পাই মানে কত? 180। 180 মানে কত দূর? আমরা ভেঙে করলাম না আর কি, ভেঙে করা যায়, তুমি ভেঙে করতে পারো। ভেঙে করলো যে কথা, এমনি করলো এই কথা, মানে একই কথা। তো 2 পাই বলতে কি বোঝায়? পাই মানে 180। 180 মানে এই ঘর টাচ করে, কোন ঘরে? এই ঘরে, মানে 90 আর 180। তাহলে পাই কয়টা? 2টা। তাহলে 2টা হলে পুরো ঘর ডাউন করবে, কারণ এইটুকু 180, এইটুকু 180, তার মানে 2 পাই। তার মানে সেইখানে আছে। এখানে থাকার পর কি আছে? একটা মাইনাস আছে। তাহলে মাইনাস থাকা মানে কি? পিছনে ঘর টাচ করা। এই ঘরে কি cos ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই cos ধনাত্মক। আর 2 পাই কি? এটা জোর রাশি। এখন তুমি যদি বলো ভাই আমি এটা কেন জানি বিরক্তিকর লাগতেছে, আমি ভেঙে করি, তো ভেঙে করতে পারো। আমি যদি এটাকে একটু ভেঙে দেখাই তাহলে তুমি কিভাবে ভেঙে করবা? 2 ইনটু 180 লিখবা প্রথমে, মাইনাস 3 পাই বাই 10 দেখতেই পারো। তাহলে আমাদের হিসাব ছিল কি ভাই? প্রতি ঘর যেতে হলে কত টাকা লাগবে? 90 টাকা। তাহলে সেক্ষেত্রে 90 দুগুণে কত? 180 লিখতে পারো, 90 দুগুণে 180। এই যে 180 কে 90 দ্বারা করলাম 3 পাই বাই 10। এবার cos এর জায়গায় cos লিখবা, 2 দুগুণে কত হচ্ছে? 4 লেখা যায়, 4 ইনটু 90 মাইনাস লেখা যায় 3 পাই বাই 10। এটা কিন্তু লেখা যায়। তার মানে কয় ঘর ঘুরবে? 4, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। এভাবেও করতে পারো, আর যদি ভাইয়ের মতো তাড়াতাড়ি বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে ওইভাবেও করতে পারো, যেটা তোমার কাছে ভালো লাগে সেটা করো। ওইভাবে ভেঙে করলে একটু সময় লাগবে আর কি। তো সেক্ষেত্রে যদি আমরা এটা করি তাহলে সেক্ষেত্রে cos কি? ধনাত্মক রাশি। তো আমাদের cos এর জায়গায় cos থাকলো, 3 পাই বাই 10 এর জায়গায় 3 পাই বাই 10 এটা বসলো।
এখন এটা যদি পজিটিভ হয় 100% এটা নেগেটিভ হবেই, শিওর, মানে কাটা যাবে না, এটা হবেই। আর যদি না হয় তাহলে তুমি ভুল করছো অঙ্কে। এবার দেখো cos আছে পাই, পাই মানে কত 180, 180 কে 90 দ্বারা ভাগ করলে কতবার যায় 2 বার। তো 2 বার যদি যায়, আমরা যদি 2 বার করি, 2 বার এখানে আসলো। তো 2 বার আসার পরে আমরা কি করব, পজিটিভ, পজিটিভ মানে কি সামনে ঘর টাচ করছে, এখানে কি cos ধনাত্মক না ঋণাত্মক, আমরা অবশ্যই জানি ঋণাত্মক, তাহলে মাইনাস হবে cos এর জায়গায় cos 3π/10, এটা কিন্তু লেখা যায়। এগুলা ক্যালকুলেশন আমরা সাথে করছিলাম, তবুও আমি একটু করে দেখাই আর কি। আবার দেখো cos আছে পাই আছে, তাহলে পাই এর ভ্যালু কত আছে দেখো তো, পাই এখানে আছে, মাইনাস থাকা মানে কি পিছনে ঘর টাচ করে, এখানে কি cos ধনাত্মক না ঋণাত্মক, অবশ্যই ঋণাত্মক, তাহলে মাইনাস cos আছে π/10, আর ওটা প্লাস জায়গায় প্লাস। আমি বলে রাখছিলাম যে এগুলা কাটাকাটি যাবে, দুজন দেখো ইনি আর ইনি একরকম, ইনি আর ইনি একরকম। এখন তুমি যদি আগের বার থিটা যদি মিল না করতা, তুমি যদি তোমার মন ঘোরা কিছু দিয়ে দাও, তাহলে কি এখানে কাটাকাটি যাবে কোনোভাবে কাটাকাটি যাবে না। আর এগুলা কি ওইভাবে সাথের মতো করলে কি হবে, কেন হবে না সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম আমি। তখন এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা, সব কেটে গেছে, অ্যান্সার কত আসছে 0। তাহলে আমাদের মূল অঙ্কের অ্যান্সার কমপ্লিট, প্রমাণিত হয়ে গেছে। এই একটা অঙ্ক যদি তোমরা মাথায় ভালো করে ঢুকাইতে পারো, এই নিয়মের 4টা অঙ্ক আছে, কয়টা 4টা, মানে এই নিয়মের আছে ক আর ক মিলবে, আর ক আর 9 এর কয়েকটি নিয়ম। তো এইখানে এই 8 আর 9 এর ভিতরে 4 নিয়মের অঙ্ক, তাহলে 1 নিয়মের অঙ্ক গেল, আর 3 নিয়মের অঙ্ক আছে। তো এইটা যদি ভালো করে বুঝে থাকো, ওই 3 নিয়মেরও কাজই কিন্তু সেম এটাই, তবে একটু পার্থক্য আছে আর কি। তো আমরা দেখি ওটার মতো একটা উঠাই, দেখে আমরা বুঝি কিনা। তো সেক্ষেত্রে যদি আমরা পরের অঙ্কটাতে উঠাতে যাই, পরের অঙ্কটা কিন্তু পরের অঙ্কটা যেটা আছে সেটা যদি আমরা সলভ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা 8 এর কথা যদি বলি, 8 এর কি আছে, 8 এর একটা অঙ্ক আছে খ নম্বর, 8 এর খ 9 এর খ দুটো একই রকম। তা আমি একটু কঠিন দেখে উঠেছি, যে 9 এর খটা উঠেছি আগে, 8 এর খটা তোমরা করবা, সেটা তোমরা পারবো আর কি, যদি আমি এটা বুঝে থাকো। তাহলে cot আছে π/20 আছে, cot আছে 3π/20 আছে, আবার লেখা আছে cot 5π/20 আছে, আবার লেখা আছে cot 7π/20 আছে, আবার লেখা আছে cot 9π/20। তাহলে সেক্ষেত্রে এখানে সংখ্যার নিচে কি আছে, 10 আছে, 20 আছে। এখন 20 থাকলে কি আমরা এটা লেখা যাবে, কোনোভাবেই না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখন সমস্যা হলো যে এখানে জোড়া নেই, কি নেই, জোড়া নেই। তাহলে জোড়া নেই বলতে কি বোঝায়, এখানে যেহেতু জোড়া নেই মানে সব কট হবে, তাহলে কট কট কট। আচ্ছা, এখন দেখো এখানে কি নেই, কোনো জোড়া নেই। এখন যদি জোড়া না থাকে তাহলে আমরা কিভাবে করব সেটা নিয়ে গল্প। তো সেক্ষেত্রে সব ঠিক আছে তো না? আচ্ছা, এখন দেখো এখানে 5টা রাশি আছে, 2টা 4টা 5টা। তো আমি বলে রাখছি যে সবসময় কি হবে, জোড়া হবে সবসময়। আমি এটা বলে রাখছি যে জোড়া ছাড়া কোনো অঙ্ক হবে না। তাহলে এখানে জোড়া যদি না থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই এখানে বুঝতে হবে যে কোনো একজন বাদ যাবে, যে কোনো একজন। তুমি যদি ভালো করে তাকাও মাঝখানেরটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি দেখবে এটা 45 ডিগ্রি আসে। কত ডিগ্রি আসে, 45। 5 × 180 ভাগ 20 দিয়ে দেখো, দিয়ে দেখলে দেখবে 45 আসে। 45 ডিগ্রির মান কত, 1। 1 এর মান কি দরকার আছে, তার মানে এনি বাদ, এর কাজ কোনো কাজ নেই, বুঝছো? তুমি এটা লিখে দিবা যে এটার মান তো 1, তাহলে সেক্ষেত্রে এটা লেখার কি দরকার, বাদ। আচ্ছা, তাহলে আমাদের কি হিসাব, এই 4 জনের ভিতরে মিল করা। এই 4 জনের ভিতরে মিল করলে কিভাবে মিল করব, 4 জনের ভিতরে এমন ভাবে মিল করতে হবে যেন তাদের দুজনের থিটা মিলে। অনেক সময় 4 জনের থিটা মিলে যাবে, অনেক সময় দুজন করে মিলবে। মানে অনেক সময় দেখবা 4 জন একই রকম মানুষ হয়ে যায়, আবার অনেক সময় দেখবা 2 জোড়া হিসাব তো ভালো করে বুঝে, আমরা জানি যে জোড়া ছাড়া কিছু না, তো জোড়া তো তোমরা ভালোই বুঝো। তাহলে জোড়ার হিসাব যদি আসতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো cot আছে π/20 আছে। এখন তোমার কাছে cot কি আছে, π/20 আছে। তো সেক্ষেত্রে তোমাকে এখানে কোথায় থেকে খুঁজে π/20 আনতে হবে, কারণ সবচেয়ে ছোট রাশি কে, π/20। কারণ পায়ের সাথে কি নেই, কোনো সংখ্যা নেই, যার সাথে কোনো সংখ্যা নেই তাকে ভাঙানো পসিবল না। তাহলে সেক্ষেত্রে এর মতো কোন জায়গায় কি কোনটা আনা যায়, অবশ্যই আনা যায়। আমি যদি চেষ্টা করে দেখি, দেখো cot আছে cot π/20, এই ইনার সাথে মনে হয় এই হিনার একটা মিল আছে 9π/20, কারণ ইনি ছোট আর ইনি একটু বড়, তাহলে বড় ছোটর সাথে মিল করা যায়, আর মাঝারির সাথে মিল করা যায়। তো আমি সাধারণত এগুলো সরাসরি ক্লাসগুলো ভালো করে বোঝাতে পারতাম একটু, তোমরা মানে অনেক কোশ্চেন থাকতো, তোমাদের কোশ্চেন গুলো আসলে উত্তর দিতে পারতেছি না। তোমরা আমাকে কমেন্টে বা তোমরা যেভাবে পারো আমাকে কোশ্চেন করে, ভাই এটা কিভাবে আসছে, আমি তখন কোশ্চেন গুলো উত্তর দিয়ে দেবো। তাহলে কটের জায়গায় কট আছে, একটু খেয়াল করবা। তাহলে এখানে কি আছে, থিটাটা,
π/20, তাহলে এখানে যদি π/20 হয় তাহলে এখানেও কি হবে 100% π/20 হবে। আমি π/20 বসাই দিলাম, কি হবে না হবে সেটা পরের গল্প, বসাই দিলাম। এখন বসাই দেওয়ার পরে আমি যদি এখানে পাই বসাই, 20π থেকে পাই গেলে কত থাকে 19π, মিলে না। মাইনাস বসাই তাও মিলবে না, প্লাস বসাই মিলবে না। পায়ের ক্ষেত্রে যদি না মিলে টুয়াইস পাই তো আরো বড় হিসাব, সেটা কি মিলবে? মিলবে না। তাহলে পাই টুয়াইস পাই, 4π তো মিলার চান্স নাই। কোন একটা লেখা লিখছিলাম, চারটার ভিতরে যে কোনো একটা লিখছিলাম যে পাই আছে, টুয়াইস পাই আছে, 4π আছে, π/2 আছে, এই চারজনের যে কোনো একটা। এখন তিনজন মিলে না, তার মানে কে আছে π/2, মানে এখানে মূল বিষয়বস্তু কিন্তু এই চারজন। তাহলে আমি যদি π/2 বসাই, একটু খেয়াল করবো, π/2 মাইনাস বসানো, তো দেখো 2 20 এর মধ্যে লসাগু করলে কত হয়? 20 হয়। 2 20 এর মধ্যে কয় বাচ্চা? এমন কিছু বসাতে হবে যেটা ক্যালকুলেশন করলে 9π মিলে, ঠিক আছে? কথাটা এমন, কিন্তু আন্দাজে কিছু বসা দিলে হবে না, কিন্তু ক্যালকুলেশনে মিলতে হবে ওইটা। তাহলে 10π থাকে, আবার 20π 20π কাটা, তাহলে কি থাকে? -π থাকে। 10π থেকে পাই বিয়োগ করলে কত হয়? 9π। আমরা উদ্দিষ্ট ফলাফলটা মিলে গেছে। এখন তুমি বলা যায় ভাই আপনি কি এমনি তাড়াতাড়ি করতে পারেন যে একবারে করে দেন, আমরা তো পারবো না। তোমরা ট্রাই করো, হয়ে যাবে। এখন দেখো ইনি আর ইনি মিলে গেছে, তাহলে ইনার আর ইনার মিল করতে হবে। এবার যেভাবে পারি আমি মিল করবো, এবার তুমি এটা যেভাবে পারো মিলাও। ভাই আমি কেমন মিলাবো? এটা কোনো মিলার কোনো চান্স আছে? কোনোভাবেই তো না। না ভাই এটা মিলানো যাবে না। অবশ্যই মিলানো যাবে, আমি যদি চেষ্টা করি। আমি কি করলাম? দুজনকে না ভাঙ্গাই, যেহেতু ইনি ছোট, এই দুজন তো মিলবেই, মানে শিওর মিলবে। তাহলে আমি কি করলাম? ইনাকে ঠিক রাখলাম, যেহেতু ইনি ছোট, বড় জনকে ইনার মতো করে নেই। তাহলে সেক্ষেত্রে কটের জায়গায় কট লিখলাম, আমি জোর করে 3/10 20 বসালাম। কেন বসালাম? কারণ এখানে 3/20 আছে, তার মানে 100% এখানে 3/20 থাকবেই থাকবেই থাকবেই। কারণ ইনি আর ইনি যদি মিলে থাকে, তাহলে ইনি আর ইনি কিন্তু 100% মিলার চান্স আছে। তাহলে আমরা যদি এখানে বসাতে চাই, কি বসানো যায়? তা আমরা যদি এখানে π/2 বসাই -θ, তাহলে মিলে যায়। কারণ হলো যে 2 20 এর লসাগু কত? 20। 10π থেকে 3π গেলে 7π, মিলে গেছে। আচ্ছা, এবার দেখো এগুলো কট হবে, সরি, কটের জায়গায় কট আছে, π/20 আছে, কটের জায়গায় কট আছে, 3π/20 আছে। এবার দেখো π/2 মানে কত? π/2 মানে কিন্তু 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90। তাহলে 90 মানে কি? জোড় না বেজোড়? অবশ্যই 90 এর সাথে সহগকে 1, এটা একটা বেজোড় রাশি। তাহলে 90 এখানে আছে, মাইনাস মানে পিছনে ঘর টাচ করে, এগুলো কি কট ধনাত্মক না ঋণাত্মক? আমরা সবাই জানি কট এটা এই ঘরে সবাই ধনাত্মক। তাহলে সেক্ষেত্রে কিন্তু 90 একটা কি রাশি? বেজোড় রাশি। তাহলে কট পরিবর্তন হয়ে যায়, কি জানি হবে? 10 হবে। থিটা যে থাকে সে তার সাথে বসে যায়, নিয়মটা এমন ছিল। আবার দেখো কটের যদি এবার আসি, কট π/2 আছে, তাহলে π/2 আছে, π/2 মানে তো এখানেই আছে, মাইনাস মানে পিছনে ঘর টাচ করে, এখানেও কিন্তু কট ধনাত্মক। π/2 কি একটা বেজোড় রাশি, তাহলে এটা হয়ে যাবে 10π/2। এখন তুমি যে কোনো একজনকে পরিবর্তন করতে পারো, একজনে কটকে পরিবর্তন করো, না হলে 10 কে পরিবর্তন করো। তা আমরা জানি cot থিটা সূত্র জানি কি 1/10 থিটা, আমরা কিন্তু এটা জানি। মানে এগুলো অ্যানসার কিন্তু 1 2 এগুলো এইভাবে থাকবে না। আবার এই cot থিটা সূত্র জানি কি ভাইয়া 1/10 থিটা, আমরা কিন্তু এটা জানি। 10 এর জায়গায় 10 আছে, 3π/20 আছে, 10 * π/20 আছে। এর উপরে এর উপরে এর উপর নিচে উপরে কেটে কেটে গেলে সব কাটা গেছে, তাহলে কি থাকে? 1 থাকে। কারণ গুণে সবকিছু কেটে গেলে কি থাকবে? একটা 1 থাকবে। তাহলে মনে হয় আমাদের এই অঙ্কটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, আমরা মনে এটা বুঝছি। তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী অঙ্কটাতে যদি চলে যাই, দেখি আমরা পরবর্তী অঙ্কটা কি অবস্থা। পরবর্তী যে অঙ্কটা আছে সেটা যদি তোমরা আলোচনার বিষয়বস্তুতে চলে আসো, তো সেক্ষেত্রে পরবর্তী অঙ্কটার এই হলো তোমার, এটা হলো 8 এর অঙ্ক। 8 এর ঘ নম্বর যে অঙ্কটা আছে, 8 এর ঘ, 9 এর ঘ, এই চারটে অঙ্ক একই রকম, ঠিক আছে? তো আমি 8 এর ঘটা করব, যেটা একটু ভালো মানে কঠিন লাগছে আমার কাছে, সেটাই আগে করি। যদি তোমাদের কাছে সমস্যা পাও তাহলে আমাকে দেখাও। sin² আছে, sin² 5π/14 আছে, আবার আছে sin² 8π/ কত আছে? আমার মনে হয় 7 আছে। আবার তোমার লেখা আছে sin² 9π/14। তা আমরা এতক্ষণ ধরে কোনো স্কয়ারের অঙ্ক করি নাই, কি করি নাই? কোনো স্কয়ারের অঙ্ক করি নাই। তাহলে এখন কি পাইলাম? স্কয়ার অঙ্ক। এখন কি নিয়ম চেঞ্জ হবে? কোনোভাবেই না, নিয়ম সব আগের মতে, শুধু একটু
কষ্ট হবে একটু নতুন ভাবে, আর নতুন আঙ্গিকে আসছে আমরা ওইভাবে একটু ট্রাই করবো। এখন দেখো এখানে কি আছে, সাইন স্কয়ার আছে, তাহলে এনার মতো কি আছে, তুমি আমাকে বলছিলাম ভাইয়া 4টা রাশি হবে, একটু ভালো করে তাকাও, তাহলে 4টা রাশি হয়ে গেছে, 4টা, এইটা আর এটা আর এই আর এইটা। কারণ কেন, কারণ 7 7 মিল, 14 মিল, তো দুজন দুজনকে মিলাই দিই আর কি, দেখে মিলাইতে পারি কিনা। এরকম কোনো সংখ্যা আছে, তার মানে পরিবর্তন করা যায় না, সাইন স্কয়ার বাই 7 করা যায় না। এখানে তো কিছু জানি না কি হবে, ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, কি হবে আমি জানি না, পরবর্তী স্কয়ারটাকে উপরে রেখে দিলাম, কারণ লেখা যায় এটা আমরা জানি সবাই। আবার সাইন আছে, এটাকে লেখা যায়, এটাও জানি না কি হবে, উপরে লিখে দিলাম, মানে ঘর ঘর করে রেখে দিচ্ছি। এখন আমি জানি না শিওর কি হবে, পরবর্তীতে আমি বুঝতে পারবো যে আস্তে আস্তে আমি চিন্তা ভাবনা করার পর আমি আসলে বুঝতে পারবো যে এখানে কি হবে। আচ্ছা, ওটাকে রেখে দিয়েছে, এটাকে রেখে দেয়নি কারণ হচ্ছে এর উপরে পায়ের সাথে কোনো সংখ্যা নেই, তাই আমি এটা লিখিনি। আচ্ছা দেখো, আমরা যেহেতু 7 মিল করি, 7 আগে মিলে, তাহলে এখানে যদি পাই বাই 7 থাকে, তাহলে 100% এখানে পাই বাই 7 হবে, এটা শিওর। পাই বাই 7 যদি হয় তাহলে পাই যোগ করলে হয়ে যায়, কারণ 7 পাই আর পাই যোগ করলে কত হবে, 8 পাই, মিলে গেছে। আবার দেখো, তাহলে এটা মিলে গেল, তাহলে ইনার ইনার সম্পর্ক কমপ্লিট। এবার দেখে আমরা এই দুজনের ভিতরে কি রিলেশন দিলে একই রকম মিলে। এখন মিলে কোনো ভাবে তুমি চেষ্টা করবা, ট্রাই করবা, অবশ্য মনে মিলবে না। আমরা যদি এটাকে একটু এইভাবে লিখি, দেখো তো হয় কিনা, কারণ এটা কাছাকাছি আছে, পাই বাই 7 আছে, আবার পাই বাই 2 আছে, আমি প্লাস দিলাম, সরি মাইনাস দিলাম, আবার এখানে আছে পাই বাই 2 আছে, মাইনাস আছে, পাই বাই 7 আছে। এখন এটা শুধু এভাবে যে করে এরকম না ভাইয়া, যদি অন্যভাবে একটু চিন্তা করতাম তাহলে আরো অন্যভাবে করা যায়। তোমার কথা হলো যে ভাই থিটা মিলাও, এখন এখানে করতে গেছিলাম কি থিটা সাইড একরকম হয়েছে, তাহলে সুবিধা হয়ে গেল। আর তুমি বলো যে ভাই এটা কেন করতে পারলাম না আবার, কারণ আমি 14 দিয়ে দেখছি যে মিলে না। তোমরা চাইলে 14 দিয়ে মিলাতে পারো, যে এখানে 14 রাখবা, এখানে 14 রাখবা, এবার তুমি মিলাও, দেখি পারো কিনা, চেষ্টা করে দেখো, অন্য আঙ্গিকে কি করো। আচ্ছা দেখো, এটাকে লসাগু করলে কি হবে, 14 হয়, মিলে তো না 14, 2 14 মিলে 7 বার যায়, আর 7 14 মিলে 2 বার যায়, তো 7 পাই আর পাই যোগ করলে কত হয়, 5 পাই, মাইনাস 2। আর এখানে যে আমি প্লাস দিছি, যদি একটা প্লাস দেই তাহলে কত হবে, 9 পাই, মিলে যায়, কারণ এখানে একটা প্লাস হবে। এবার দেখো, সাইন স্কয়ার জায়গায় সাইন স্কয়ার, পাই বাই 7 আছে, আমি জোর করে এখানে সব বসাই দেব। দেখো পাই বাই 2 আছে, পাই বাই 2 কি বেজোড় রাশি, তাহলে বেজোড় রাশি হলে কি হবে, বেজোড় রাশি হলে সাইন পরিবর্তন হয়ে যায়, কি হবে, cos স্কয়ার হবে। আর তুমি বলো যে ভাই আমরা দেখি চিহ্নটা সাইডে না, মানে চিহ্নটা দেখলেন না কেন, চিহ্নটা তো এটা কোন ঘরে আছে আপনি এটা দেখবেন না, কেন দেখি নাই, কারণ হলো যে ধরো একটা চিহ্ন আসছে, ধরো এটা সামনে একটা চিহ্ন আসলো, ধরো আসছে, মাইনাস cos 5/7 আসতো, ধরো আসতো, আমি চিন্তা ভাবনা এমন করছি যে আসবে এরকম। যদি এরকম আসে, আমি জানি মাইনাসের স্কয়ার করলে কি হবে, সেটা পজিটিভ হয়ে যাবে। তার মানে এখানে আমি কষ্ট করে এটা কোন ঘরে আছে সেটা চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। কারণ কেন, কারণ স্কয়ার উপরে আছে, সে যদি মাইনাসও হয় সেটা পজিটিভ হবে, আর যদি প্লাস হয় তো আলহামদুলিল্লাহ, সেটা পজিটিভে থাকবে। আচ্ছা এবার দেখো, এখানে যদি আসে পাই, পাই কি জোড় না বেজোড়, অবশ্যই এটা একটা কি রাশি, জোড় রাশি, তাহলে সাইন পরিবর্তন হবে না, সাইনের জায়গায় সাইন থাকবে, থিটার জায়গায় থিটা ডাউন করবে, পাই বাই 7। এখানে কি আছে, পাই বাই 2, পাই বাই 2 কি, এটা বিজোড় রাশি, তাহলে এটা পরিবর্তন হয়ে যায় কি হবে, অবশ্যই cos স্কয়ার ইকুয়াল টু পাই বাই 7। আমরা সবাই মনে জানি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান কত, 1, আবার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান কত, 1, একটা যোগ করলে কত জানি হয়, 2। আমাদের অঙ্কের অ্যানসার শেষ, কমপ্লিট। খুব তাড়াতাড়ি করতেছি একটু, কারণ হলো যে আমি আগেগুলো ভালো করে বুঝেছি, তো এখানে একটু তাদেরকে দেখানোর জন্য, কারণ সময় অনেক হয়ে গেছে মনে হয়, আমি শুধু জানি না যে কত সময় হয়েছে, সেই কারণে একটু তাড়াতাড়ি করতেছি। তো লাস্ট যে অঙ্কটা আছে, আমরা যদি সেই অঙ্কটা নিয়ে একটা কথা বলি। দেখো 8 এর যে অঙ্কটা আছে, 8 এর ঘ আর উম্ম, তোমরা একটু দাগাই নিও, আমি যেভাবে লিখে রাখছি তোমাদের সুবিধা হবে। 8 এর এই দুইটা একই রকম অঙ্ক, তো আমি একটু কঠিনটা দেখে করাই, 15 নম্বরটাই করাই। সাইন আছে 13 পাই বাই কি আছে, 3 আছে, cos আছে 13 পাই বাই কত আছে, 6 আছে, আবার কি আছে, মাইনাস সাইন আছে 11 পাই বাই মাইনাস। তো আগে কাজ হলো যে যদি কোনো কিছুর আগে মাইনাস থাকে ওই লাইনটাকে শেষ করে নিবা। তাহলে সাইনের জায়গায় সাইন আছে 13 পাই বাই 3 আছে, cos আছে 30 পাই বাই 6 আছে, মাইনাস আছে সাইন আছে 11 পাই বাই 6 আছে। সামনে মাইনাস থাকলে সেটা মাইনাস খাওয়ার ক্ষমতা রাখে, আমরা সেটা জানি,
সেটা মাইনাস হয় দিলাম। আমরা কিন্তু দিতে পারি, কারণ কসের সামনে কোনো মাইনাস থাকলে সেটা কেন হয় আমি আগের ক্লাসে আলোচনা করছিলাম। আচ্ছা, তো এবার যদি আমরা আসি যে আমরা এটা কিভাবে করব, খুবই সোজা এটা। কেন ভাইয়া এতক্ষণ তো খুব খুঁজছিলাম, নিচে কি ছিল, 7 ছিল, 10 ছিল, কত কি ছিল। ওই যে আমি একটা কথা বলছিলাম যে ভাই যদি কোনোভাবে 6 3 4 3 থাকে তাহলে কিন্তু আমরা খুব খুশি। কেন? কারণ দেখো এখানে 3 6 চলে আসছে, তাহলে সেক্ষেত্রে এখানে আর কষ্ট করে তোমাকে ওইরকম π/2 এগুলো হিসাব করার কোনো দরকার নেই, কারণ তুমি এগুলোর মান জানো। তাহলে কিভাবে করবা, সাইন আছে π/3 জায়গায় π/3 আমি বসালাম। আমি কিন্তু একটু বসাতে পারি, কারণ এখানে π/3 আছে, আমি জানি π/3 এর মান। এখানে কত লিখলে 13π মিলে আমাকে সেটা চিন্তা ভাবনা করতে হবে। কত বসালে, 4π বসালে, কারণ 3 4 কত 12, 12 আর পাই যোগ করলে কত হবে 13π। এবার দেখো cos এর জায়গায় cos আছে, আবার এখানে যদি আমি 2π বসাই তাহলে π/6 আছে প্লাস আছে 6 দুগুণে 12, 12π আর পাই যোগ করলে 13π মিলে। এটার দিকে তাকাও, মাইনাস সাইন আছে, 2π আছে, মাইনাস π/6 আছে, 6 দুগুণে 12, 12 থেকে পাই বের করলে কত হয় 11π। cos আছে, 2π আছে, মাইনাস π/3 আছে, কারণ এখানে যেটা থাকবে সেটা নিচে আসবে। এই π/3 আছে, π/3 আসবে। এবার এখানে কি বসালে এটা মিলে সেটা আমাকে দেখতে হবে। ক্লিয়ার একদম? তোমাদের মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়, যদি কোনো সমস্যা থাকে আমাকে দেখাবো অবশ্যই। এবার দেখো 4π, 4π ক্যালকুলেশন কিভাবে করে, এইটুক পাই আবার এইটুক কত 2π, 3π 4π, প্লাস আছে সামনে করে টাচ করবে। এবারে cos ধনাত্মক, সাইন ধনাত্মক, কারণ সবই ধনাত্মক, π/3 বসাতে পারি কারণ থিটাটা ডাউন করে। আবার cos 2π, 2π মানে তো এখানে আসবে, পজিটিভ মানে সামনে করে টাচ করে, এখানে cos ধনাত্মক, তাহলে cos π/6 বসালাম। সাইন আছে, সাইন 2π মাইনাস, 2π মানে এখানে, মাইনাস মানে এই ঘরে টাচ করে, এই ঘরে কি সাইন ধনাত্মক না ঋণাত্মক, আমরা জানি ঋণাত্মক, তার মানে মাইনাস সাইন π/6 হবে, লিখলাম এটা, ইনটু cos twice π, এখানে আসবে মাইনাস মানে cos ধনাত্মক, তাহলে cos π/3। একটু ভালো করে নজর দিবা, sin π/3 মানে কি, sin π/3, π/3 মানে হলো 60, 60 এর মান হলো তোমার √3/2, আমরা যদি এটা লিখতেই পারি। তাহলে cos 30 ডিগ্রি মানে কি হবে, √3/2 হবে। মাইনাস আছে গুণ করলে প্লাস, sin কত 30, sin 30 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি মান 60 ডিগ্রি মানে হাফ, 2 দুগুণে 4 স্কয়ার রুটে এই √3 গুণ দিলে কি হবে শুধু 3, 2 দুগুণে 4 4, লসাগু করলে 4, 3 এর যোগ করলে 4, কাটাকাটি করলে মনে হয় 1 চলে আসে। পড়লে দেখছিলাম যে সবগুলোর উত্তর 1 0 বা 2 এই সংক্রান্ত থাকবে। তাহলে মনে হয় সময়ের কারণে তাহলে আমি আরো কিছু আলোচনা করে দিতে পারতাম। তো সেক্ষেত্রে আমরা যে 4টা নিয়ম শিখছি ভাইয়া, তোমরা এই 4টা নিয়মের যে অঙ্কগুলো আমি মানে বোর্ডে রাখছি, যে নিয়মের একটা অঙ্ক আছে, তোমরা এই নিয়মগুলো একটু করো, মানে করার পরে যদি সমস্যা পাও তাহলে আমাকে বলবা, আমি না হলে এটা নিয়ে আবারও আরেকটা ক্লাস ভিডিও দিতে পারবো। কারণ হলো যে এটা অনেক ইম্পর্টেন্ট টপিক নয়, তবে বোঝার জন্য ইম্পর্টেন্ট টপিক, কাউকে বোঝানোর জন্য ইম্পর্টেন্ট টপিক। কারণ যদি তুমি কাউকে যদি না বোঝাও যে এটা আমি পারি না, তাহলে সেক্ষেত্রে জিনিসটা লজ্জাকর ব্যাপার। এই কারণে আসলে শেখানো, এই কারণে তোমরা একটু মনোযোগ মানে খুবই মানে বাড়ি কাজগুলো একটা খুবই তাড়াতাড়ি করবা। না পারলে আমি আগামীকাল বা পরের দিন একটা ক্লাস দেবো এটার উপরে, একটা অঙ্কের উপরে ক্লাস দেবো, যেন ভালো করে বুঝে থাকো। ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা, আল্লাহ হাফেজ।